আমি সুমি। সেদিন ভোরে চোখ খুলে দেখি আমার পা দুটো ফাঁক করা ছিল। আমার জামা কাপড় এলোমেলো হয়েছিল। আমার গলায় ও বুকে কামড়ের দাগ ছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র পশু যেন আমার শরীরের উপরে নির্যাতন করেছে। এমনকি যখন বিছানা ছেড়ে নিচে নামি তখন আমার তলপেটে ব্যথা করছিল। আমি ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিলাম না। আমার বুঝতে একটু দেরি হলেও আমি ঠিক বুঝে যাই যে আমার সঙ্গে ধর্ষণ হয়েছে। আমার বয়স যখন 18 বছর, তখন আমার বিয়ে হওয়ার আগে এক 60 বছরের বয়স্ক লোক আমার সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করে। আমাকে নিজের ঘরে বন্দি করে সকাল সন্ধ্যা যখন ইচ্ছে তখন ওই বুড়ো আমার সঙ্গে জোর করে সম্পর্ক করত। আমি এই বয়স্ক লোকের কাছে কিভাবে এসেছিলাম সেটা জানতে এই গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। আমার যখন 18 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। বাবার অনেক ধার দেনা বাকি ছিল, যেগুলো বাবার মারা যাওয়ার পরে আমাদের ঘাড়ে এসে পড়ে। পাওনাদারেরা আমাদের বাড়িতে এসে হাঙ্গামা করত, আমাদের হুমকি দিত। আমি ও মা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। ওই মুহূর্তে মা সিদ্ধান্ত নিয়েছিল কিছু কাজ করে লোকের ধার দেনাগুলো শোধ করবে। কিন্তু আমি মাকে বাধা দিই। মাকে বলি, আমি থাকতে তোমাকে কোনো কাজ করতে হবে না। কাজ করার হলে আমি কাজ করব। ওই সময় আমাদের পাশে কেউ ছিল না। ওই দুঃসময়ে আমার দূর সম্পর্কের এক মাসি ও মেসোমশাই আমাদের বাড়িতে এসেছিল এবং আমাদের খারাপ দুর্দশা দেখে আমাকে তাদের সঙ্গে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেছিল। আমার এই দূর সম্পর্কের মাসি ও মেসোমশাই দিল্লিতে থাকত। তারা 2 দিন আমাদের বাড়িতে ছিল এবং আমাদের দুর্দশা দেখে আমাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। আমি তখন মাসিকে বলেছিলাম আমি একা যাব না, মাকেও আমার সঙ্গে নিয়ে যাব, কারণ মা আমাকে ছাড়া একাই কিভাবে থাকবে। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার কিচ্ছু হবে না, তুই মাসি ও মেসোর সঙ্গে চলে যা, সেখানে গিয়ে ভালো থাকবি। মাসি ও মেসোমশাই বলেছিল সেখানে গিয়ে আমাকে একটা ভালো কাজ দেবে এবং যা টাকা পাবো সেই টাকাগুলো আমার মাকে পাঠিয়ে দেব, তাহলে আমার মায়ের কোনো অসুবিধা হবে না। তারপর মাসি ও মেসোমশাইয়ের কথা শুনে আমার মা তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং মা অনেক জেদ করেছিল বলে আমাকে রাজি হতে হয়েছিল। তারপর সেদিন ভোরে মাসি ও মেসোমশাইয়ের সঙ্গে আমি রওনা দিই। তাদের সঙ্গে যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। তারপর মাসি ও মেসোমশাইয়ের সঙ্গে দিল্লি শহরে এসে আমার খুব ভালো লাগে। মাসি ও মেসোমশাইয়ের বাড়িতে এসে আমি তো খুব খুশি হয়েছিলাম। দিল্লি শহরে তাদের বিশাল বড় বাড়ি দেখে। তাদের কাছে সব কিছু ছিল, তাদের কোনো কিছুর অভাব ছিল না। তারপর মাসি ও মেসোমশাইয়ের বাড়িতে আমার 2 দিন খুব ভালোই কাটে। তারপর 2 দিন পরে মাসির বাড়িতে এক 60 বছরের বয়স্ক লোক অনেকগুলো উপহার নিয়ে মাসির বাড়িতে প্রবেশ করে। উনার আসার আগে মাসি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। মাসি যখন আমাকে সাজিয়ে দিচ্ছিল তখন আমি মাসিকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে এত সাজিয়ে দিচ্ছে কেন। মাসি তখন বলেছিল যিনি আসছেন তিনিই নাকি আমাকে নিজের অফিসে চাকরি দেবেন, তাই উনাকে ইমপ্রেস করার জন্য আমাকে ভালোভাবে সাজুগুজু করে উনার সামনে প্রস্তুত হতে হবে। তারপর আমি যখন ওনার সামনে প্রস্তুত হয় তখন ওই বয়স্ক লোকটিকে দেখে মনেই হয়নি যে ওনার বয়স 60 বছর। উনি নিজেকে খুব ফিট রেখেছিলেন। আমি যখন ওনার সামনে যাই তখন উনি প্রথমে পা থেকে মাথা পর্যন্ত আমাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তারপর উনি আমাকে বললেন, এসো আমার কাছে এসে বসো। উনি যখন আমাকে নিজের কাছে ডাকলেন তখন আমি মাসির দিকে তাকিয়ে জানতে চাইলাম যে আমি কি উনার পাশে বসবো। মাসি তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল। মাসির উত্তর পেয়ে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু আমাকে উনার কাছে গিয়ে বসতে হয়। উনার কাছে বসতেই উনি আমার মাথায় ও পিঠে হাত বোলাতে শুরু করেন। উনি যখন আমার মাথায় ও পিঠে হাত বোলাতে শুরু করেন তখন আমি বিরক্ত প্রকাশ করেছিলাম। তারপর কিছুক্ষণ পরেই উনি মেসোমশাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে কিছু ইশারা করলেন। আমি ওই সময় ভেবেছিলাম উনি হয়তো আমাকে সিলেক্ট করেছেন নিজের অফিসের জন্য। তারপর মাসি আমাকে ঘরের ভিতরে যেতে বলে। তারপর ওই বয়স্ক লোকের চলে যাওয়ার পরে মাসি ও মেসোমশাই অনেক খুশি হয়ে
আমাকে বললেন, সুমি, তোকে সিলেক্ট করেছে এবং কালকেই অফিসে যেতে হবে। মাসি ও মেসোমশাইয়ের কথা শুনে আমি তো খুশিতে আত্মহারা হয়েছিলাম। পরের দিন সকালে মেসোমশাই আমাকে অফিসে নিয়ে যায়। সেখানে গিয়ে পুরো অফিসটা ঘুরে দেখার পরে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর মাকে ফোন করে বলেছিলাম যে আমার চাকরি পাকা হয়ে গেছে। এবার আমাদের টাকা পয়সার আর কোনো অভাব হবে না। আমার কথা শুনে মা ভীষণ খুশি ছিল। সেদিন মাসি ও মেসোমশাইকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। পরদিন সকালে আমি যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হই, তখন মাসি হঠাৎ করে আমাকে বলল তাদের সঙ্গে নাকি আমাকে একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। আমি তখন মাসিকে বললাম, আমি তো অফিসে যাব। আমার অফিসে যাওয়ার কথা শুনতেই মেসোমশাই অনেক রেগে চিৎকার করে বললেন, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমাদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানেই যাবে। আমি যখন মাসিকে বললাম, মাসি, মেসোমশাই হঠাৎ করে এত রেগে গেলেন কেন? মাসি তখন হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সুমি, তোর মেসোমশাইয়ের কথার কিছু খারাপ মনে করিস না। ও একটু জেদি ও রাগী স্বভাবের। আসলে তোর মেসোমশাই না শুনতে পছন্দ করে না। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা এক্ষুনি বেরোবো। তারপর মাসি ও মেসোমশাইয়ের কথা অমান্য করতে পারিনি। বাধ্য হয়ে আমি তাদের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়। তারপর সেখানে গিয়ে দেখি বাড়িটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, কিন্তু সেখানে কোনো লোকজন ছিল না। ওখানে গিয়ে মনে হয়নি যে ওটা বিয়ের পরিবেশ। আমি তখন মাসিকে জিজ্ঞেস করলাম, এই বাড়িতে তো বিয়ের অনুষ্ঠান, তাহলে এখানে কোনো লোকজন নেই কেন? মাসি তখন হেসে বলল, আসলে উনি নাকি ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে চাননি, ওই জন্য বেশি লোকজনের নেমন্তন্ন করেননি। তারপর আমরা ঘরের ভিতরে ঢুকি। ঘরটা বিশাল বড় ছিল, কিন্তু ঘরের ভেতরে কেউ ছিল না। তারপর মাসি একটা রুমে নিয়ে এসে আমাকে একটা বেনারসি শাড়ি দেয় পরার জন্য। লাল রঙের সেই বেনারসি শাড়িটা দেখে আমি বললাম, মাসি, এটা তো বিয়ের বেনারসি শাড়ি, আমি কেন পরব? মাসি তখন আমার হাত ধরে বলল, যার বিয়ে হচ্ছে উনি যেহেতু অনেক ধনী ব্যক্তি, তাই উনি চান বিয়েতে সব মেয়ে ও মহিলারা যাতে বেনারসি শাড়ি পরে। এই শাড়িটা উপহার হিসেবে উনি দিয়েছেন, তাই বেশি প্রশ্ন না করে তুমি এটা পরে তৈরি হয়ে যাও। আমিও পাশের ঘরে গিয়ে তৈরি হয়ে নিচ্ছি। এই কথা বলে মাসি পাশের ঘরে চলে যায়। এমনকি শাড়ির সঙ্গে অনেকগুলো গয়নাও রাখা ছিল। তাই মাসির কথা মতো আমি শাড়ি ও গয়না পরে তৈরি হয়ে গেছিলাম। আমি তৈরি হয়ে মাসির জন্য অপেক্ষা করছিলাম। তখন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন মাসি আমার কাছে আসেনি, তখন আমার নজর হঠাৎ করে ঘরের জানালার দিকে যায়। তারপর জানালার দিকে চোখ রাখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ ওই বয়স্ক লোকটি মাসির হাতে টাকার বান্ডিল দিচ্ছিল, যেটা দেখে আমি বুঝে যাই যে কিছু একটা গণ্ডগোল আছে, যে মাসি ও মেসোমশাই হয়তো আমাকে ওই বয়স্ক লোকটার কাছে বিক্রি করে দিচ্ছে। সেটা দেখে আমি যখন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে যাই, তখন মাসি ও মেসোমশাই গেটের বাইরে বেরিয়ে যায়। আমি তখন চিৎকার করে বলতে থাকি, মাসি, আমাকে এখানে ফেলে যেও না, তোমাদের সঙ্গে আমাকে নিয়ে চলো। তারপর ওই বয়স্ক লোকটি আমার হাত ধরে বলল, এই মেয়ে, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। তোমার মাসি তোমাকে 20 লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করেছে। এই কথাটা শুনে আমার মাথা পুরো ঘুরে ওঠে, যে আমার নিজের মাসি একটা বয়স্ক লোকের কাছে আমাকে কিভাবে বিক্রি করে দিয়ে চলে যেতে পারলো। তারপর আমি যখন অনেক চেষ্টা করি ওই লোকটার হাত ছাড়িয়ে পালিয়ে যেতে, তখন ওই বয়স্ক লোকটি অনেক রেগে গিয়ে আমার গালে অনেক জোরে একটা থাপ্পড় মারে। আমি তখন বেহুঁশ হয়ে পড়ে যাই। তারপর জ্ঞান ফিরে যখন চোখ খুলে দেখি, তখন আমি নগ্ন অবস্থায় বিছানায় পড়েছিলাম। আমি নিজেকে ওই অবস্থায় দেখে আঁতকে উঠি। আমার শরীরের প্রত্যেকটা অংশে কামড়ের দাগ ছিল। হিংস্র পশুর মতো আমার পুরো শরীরে দাগ ছিল। নিজেকে ওই অবস্থায় দেখে আমি ভেঙে পড়ি। তারপর আমি নিজের জামাকাপড় ঠিক করি। জামাকাপড় ঠিক করে ঘর থেকে বেরোতে যাব, ঠিক তখনই ওই 60 বছরের বুড়ো আমার হাতটাকে চেপে ধরে বলল, এই মেয়ে, তুমি কোথায় যাবে? আমি তখন কেঁদে কেটে হাত জোর করে উনাকে বললাম, দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। উনি তখন অনেক জোরে জোরে হেসে বললেন, তোমাকে 20 লক্ষ টাকা দিয়ে কিনেছি, তাই আজ থেকে আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। এই বলে উনি আমাকে একটা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেন।
তারপর ঘরের দরজা বন্ধ করে আমার কাছে এসে হাত পা চেপে ধরে আমাকে ধর্ষণ করে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মাসি টাকার লোভে আমার পুরো জীবনটাই নষ্ট করে দেবে। ওই একটা মুহূর্তে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছিল। ওই 60 বছরের বুড়ো বারবার আমার ধর্ষণ করছিল, আর আমি জ্যান্ত লাশের মতো বিছানায় পড়েছিলাম। এমনকি আমি যখন নিজের জামা কাপড় চেঞ্জ করছিলাম তখনই মাসি সুযোগ বুঝে আমার মোবাইলটাকে নিয়ে চলে যায়, যাতে আমি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারি। এমনকি এই ঘটনার 2 দিন আগে পর্যন্ত আমার মায়ের সঙ্গে কোনো কথা হয়নি। আমি যখনই মাকে ফোন করার কথা বলতাম তখনই মেসোমশাই আমাকে বলতো, তুমি এখন কাজে ব্যস্ত থাকবে, তাই সারাক্ষণ তোমার মাকে ফোন করার কোনো দরকার নেই। নিজের কাজে মনোযোগ দাও। তুমি এখানে ভালোভাবে কাজকর্ম করলে তোমার মা খুশি হবে। ওদিকে আমার সঙ্গে ধর্ষণ হয়ে যাওয়ার পরে আমার মাথা কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি যখন নিজের মোবাইলটা খুঁজি, তখন আমার মোবাইল দেখতে না পেয়ে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে মাসি আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। সেদিন আমি যখন সন্ধেবেলা ওই ঘর থেকে বেরিয়ে বাইরে পালানোর চেষ্টা করি, তখন ওই বুড়ো আমাকে ধরে ফেলেছিল। উনি বয়স্ক হলেও উনার গায়ে অনেক জোর ছিল, তাই উনার শক্তির আগে আমি হার মেনে নিয়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে সেখান থেকে কিভাবে বের হতে পারবো। ভেবেছিলাম আমি আর হয়তো কোনো দিন এখান থেকে বের হতে পারবো না। আমি মাকে স্মরণ করে অনেক কাঁদছিলাম। ওদিকে ওই বুড়ো বারবার আমার ধর্ষণ করছিল, আর আমি চিৎকার চেঁচামেচি করে উনার কাছে কাকুতি মিনতি করতাম যাতে আমাকে ছেড়ে দেয়। তার পরের দিন ভোরবেলা সবাই যখন ঘুমিয়েছিল তখন আমি চুপচাপ ওই ঘর থেকে বেরিয়ে নিচে গিয়ে যখন দেখি পাহারাদারেরা ঘুমোচ্ছিল, তখন আমি চুপচাপ ল্যান্ডলাইন থেকে আমার মায়ের নাম্বারে ফোন করি এবং কেঁদে কেটে মাকে সব কিছু বলি যে আমার সঙ্গে এখানে কি হয়েছে। তারপর ফোনটা রেখে দেওয়ার পরে ওই 60 বছরের বুড়ো উপর থেকে নিচে নেমে এসে আমাকে বলল, তুমি এখানে কি করছো? আমি তখন মিথ্যে বাহানা দিয়ে বললাম যে আমি নিচে জল খেতে এসেছিলাম। সে জানতে পারেনি যে আমি মাকে ফোন করে সব কিছু বলে দিয়েছি এবং মা পুলিশ নিয়ে এখানে আসছে। তারপর আমি ওই 60 বছরের বুড়োকে বললাম, তুমি আমার থেকে কি চাও? আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। ওই বুড়ো তখন বলল, আমি তোকে বিয়ে করতে চাই। তুই যতক্ষণ না আমার সঙ্গে বিয়ে করতে রাজি হবি, আমি ততক্ষণ তোর সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করব। যদিও বা তোর সঙ্গে জোর জবরদস্তি করতে আমার ভালো লাগে না, ওই জন্যই বলছি আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আমি তখন নিজের চোখের জল মুছে বললাম, তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাও তো? ঠিক আছে, আমি কালকেই তোমার সঙ্গে বিয়ে করব এবং এই বিয়েতে কন্যাদানের জন্য আমার মাসি ও মেসোমশাইকে ডাকতে হবে, কারণ এখানে আমার নিজের লোক বলতে আর কেউ নেই। ওই বুড়ো তখন মুচকি হেসে বলল, আমি জানতাম তুই আমার সঙ্গে বিয়ে করতে রাজি হবি, কারণ আমার কথা মেনে নেওয়া ছাড়া তো তোর কাছে আর কোনোই উপায় নেই। পরদিন সকালবেলা পণ্ডিত এসে হাজির হয়। আমি বউ সেজে ওই বুড়োর কাছে এসে মণ্ডপে বসি। পণ্ডিত বিয়ের মন্ত্র জপ করা শুরু করে। তারপর কিছুক্ষণ পরে যখন ওই বুড়ো আমার কপালে সিঁদুরদান করার জন্য হাত বাড়ায়, তখন আমি তার হাতটাকে চেপে ধরে ওই বুড়োর গালে একটা থাপ্পড় মেরে বললাম, তুই আমার জীবনটাকে শেষ করে দিলি। ওই বুড়ো তখন অনেক রেগে আমার গলা টিপে ধরে বলল, তোর এত সাহস যে আমাকে থাপ্পড় মারলি? আজ আমি তোকে মেরেই ফেলবো। ঠিক তখনই আমার মা পুলিশের সঙ্গে বিয়ের মণ্ডপে হাজির হয়। পুলিশকে দেখে ওই বুড়ো অনেক রেগে বলল, কে খবর দিয়েছে পুলিশকে? আমি তখন জোর গলায় ওই বুড়োকে বললাম, আমি পুলিশকে ফোন করে এখানকার ঠিকানা দিয়েছি। তারপর পুলিশ ওই বুড়ো এবং আমার মেসোমশাই ও মাসিকে গ্রেপ্তার করে। ওই সময় আমার মা মাসির গালে একটা থাপ্পড় মেরে বলল, তুই আমার মেয়েকে শহরে নিয়ে এসে বিক্রি করে দিবি, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তোর উপর ভরসা করে আমি ঠকেছি। আজ তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হলো। তোকে আমি কোনো দিন ক্ষমা করব না। তারপর পুলিশে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পরে মাকে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম। মা আমার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি যদি তোকে এই মহিলার সঙ্গে দিল্লি শহরে না পাঠাতাম তাহলে তোর সঙ্গে আজ এত বড় অন্যায় হতো না। এর জন্য আমিই দায়ী। আমাকে ক্ষমা করে দে মা। তারপর সেদিনই আমরা ট্রেনে করে
গ্রামের বাড়িতে ফিরে এসেছিলাম। সেদিনের পর থেকে আমি ও মা কাউকে বিশ্বাস করতে পারিনি। আমরা দুজনে গ্রামেই ছোটো-মোটো কাজকর্ম করে বাবার ঋণগুলো ধীরে ধীরে শোধ করছিলাম। আমি যে প্রতারণার শিকার হয়েছি, আশা করছি এই গল্পের মাধ্যমে আমি সকলকে শিক্ষা দিতে পেরেছি যে কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।